দেখুন, দল ক্ষমতায় না থাকলে কত কিছু পাল্টে যায়। শুধু যে শহর জুড়ে, জেলা জুড়ে, রাস্তায় রাস্তায় উত্তাল মিছিল আর ডিমভাত কর্পূরের মতো উবে গেছে তা নয়। একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অবস্থানও আজ দেখলাম রাতারাতি পাল্টে গেছে। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে আদালত। কি কাণ্ড ভাবুন তো! বিচার ব্যবস্থার প্রতি শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃতজ্ঞতা জানালেন। গত বছর মানে 2025-এর 21শে জুলাই এই মঞ্চ থেকেই কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিচারের বাণী নাকি নীরবে নিভৃতে কাঁদছে। একবার পাশাপাশি দেখে নিই, 1 বছর আগে আর 1 বছর পরে, ক্ষমতায় থাকার সময় আর ক্ষমতা চলে যাওয়ার পর। নিজেদের চোখেই দেখে নিন কতটা তফাৎ। দেখুন, বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। আমরা কৃতজ্ঞতা জানাই আদালতের কাছে, তারা আমাদের পারমিশন দিয়েছেন, সেই পারমিশনে এই মিটিং হচ্ছে। আমরা রাত্রির 12টায় কেস করেছি স্পেশাল হিয়ারিং এর জন্য। আজকে শুনলাম আমাকে লয়ার পাঠালো, মাননীয় বিচারপতি অর্ডার দিয়েছেন যতক্ষণ ডেকোরেটররা তাদের জিনিস খুলে নিয়ে না যাবেন, রাত 10টা পর্যন্ত, রাত 9টা থেকে 9টা পর্যন্ত সব কিছু পুলিশকে তাদের হেল্প করতে হবে। এবং আপনাদের আমি বলি, আমি কৃতজ্ঞতা জানাই। আমি যদি না বলি ভুল করব। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি কথায় কথায় আদালতকে, বিচার ব্যবস্থাকে, বিচার ব্যবস্থার একাংশকে, কলকাতা হাইকোর্টকে, এমনকি একজন মাননীয় বিচারপতির নাম করেও চূড়ান্ত কটাক্ষ করতেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে যে কটাক্ষ, যে ধরনের কটাক্ষের কোনো নজির নেই, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ তার বক্তব্যের শুরুতেই কলকাতা হাইকোর্ট, বিচারপতি, বিচার ব্যবস্থাকে কৃতজ্ঞতা ধন্যবাদে ভরিয়ে দিয়েছেন। ভাবতে পারেন সত্যি ক্ষমতায় থাকা আর না থাকাতে কতটা তফাৎ হয়ে যায়। দেখুন 2025 এবং 2026-এর ছবিটা এবারও পাশাপাশি। বিজেপির কাছে এত অর্থবল, এজেন্সি, বিচার ব্যবস্থার একাংশ, ইলেকশন কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি। আজকের এই ঐতিহাসিক সমাবেশকে সফল, সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট বিচারপতি সহ বিচার ব্যবস্থার প্রত্যেককে আমরা আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। অনেকে বলছেন একেই বলে ঠেলার নাম বাবাজি। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন থাকবে, ক্ষমতায় থাকার সময় 21শে জুলাই আর ক্ষমতায় না থাকার সময় এই 21শে জুলাইয়ের মধ্যে আর কি কি তফাৎ দেখলেন? সুমনদা, প্রথমে আমি 6টা পক্ষের একটা ছোট্ট হিসেব দিচ্ছি। এটা ঠিক যে কালীঘাট তৃণমূল কংগ্রেসের কিন্তু জনসমাবেশ বেশি ছিল, আর এটাও ঠিক যে ঋতব্রতদের হাতে 65 জন বিধায়ক থাকা সত্ত্বেও কর্মী যে তাদের সাথে নেই, তার কিন্তু একটা পরিষ্কার রিফ্লেকশন ঋতব্রতদের সমাবেশে ধরা পড়েছে। এখানে যেটা আপনাকে বলতে চাই, কাকলি ঘোষ দস্তিদাররা তারাও তাদের মতন করে করেছেন, কিন্তু তাদের অবস্থানটা অনেকটা আমেরিকার স্যাটেলাইট একটা ভয়েজার পাঠিয়েছিল, যেটা নেপচুনকে ক্রস করে মানে আমাদের সৌর জগতের বৃত্তের বাইরে চলে গেছিল। অর্থাৎ এনসিপিআই এই তৃণমূল কংগ্রেসের এই গণ্ডির মধ্যেই আর নেই, সে সৌরজগতের বাইরে চলে গেছে। কংগ্রেস কিন্তু আমি বলবো আমার চোখে ধরা পড়েছে যে ইনডোর থেকে আউটডোরে এসেছে এই পরিবর্তনের পরে। এবং যে কংগ্রেস মহাজাতি সদনে মানে অনুষ্ঠানটা করত, সেই কংগ্রেস আজকে শহীদ মিনারে সমস্ত নেতাদের উপস্থিতিতে তাদের এই সমাবেশটা হয়েছে এবং যথেষ্ট চোখে পড়ার মতন ভিড় ছিল এবং ঐক্যবদ্ধ একটা চেহারা কংগ্রেসের ছবি ধরা পড়েছে। আমি বিজেপির জায়গা থেকে যদি দেখি, যে সবচেয়ে মানে আনন্দিত অবস্থা বিজেপির নেতারা ভাবছে যে ভাই বিরোধীরা মানে ছত্র মানে খান বিভক্ত বলছেন, একের পর এক মানে শাখায় বিভক্ত। এটা বিজেপির জন্য কিন্তু খুবই মানে আশাপ্রদ যে বিরোধী যত বিভাজিত হবে শাসক তত
করবে, কিন্তু বিজেপির জন্য একটা চিন্তারও কারণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে এমন কিছু লোক এসছেন, শেষ পর্যন্ত বুলডোজারের প্রতিরোধে আসেনি তো তারা, মানে কোনো একটা জায়গায় কিন্তু আমার মনে হয়েছে হকারদের একটা অংশ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে হাজির হয়তো হয়েছেন। সুমনদা, আমি খুব পরিষ্কার করে আপনাকে বলতে পেরেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সমাবেশের পরেও আমি এক্সপেক্ট করেছিলাম, হয়তো অনেক নাগরিক এক্সপেক্ট করেছিলেন, যে তিনি 15 বছরের তার শাসনের যে অব্যবস্থা, দুরবস্থা, সেগুলো অন্ততপক্ষে প্রকাশ্যে ক্ষমা চাইবেন। তিনি পরিষ্কার বলবেন যে দেখুন, আমি 15 বছরের মধ্যে আমার কিছু অনাচার ছিল, অবিচার ছিল, অত্যাচার ছিল, সেগুলো আমি প্রকাশ্যে ক্ষমা চাইছি। অভিষেকও আমি এক্সপেক্ট করেছিলাম জনগণের কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে কিন্তু নিজেকে এলিভেট করা যায়, কিন্তু সেই সুযোগটা তারা নিলেন না, এটা একদম পরিষ্কার। যেটা আজকের সমাবেশে ধরা পড়েছে সেটা হলো যে তিনি আগামী দিনের প্রস্তুতির কথা বলছেন, আগামী দিনে তিনি জেলায় জেলায় যাবার কথা বলছেন, সেটা ঋতব্রতও বলছেন। শুধু কর্মসূচির প্রস্তুতি নয়, তিনি বলছেন যে ডায়েরিতে লিখে রাখুন আজকে যারা মারছেন, মানে প্রায় ওই ডিজে হুমকির মতোই একেবারে নোট করার কথা বলছেন একেবারে। ফলে আমি কিন্তু বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের কাছে পৌঁছতেই পারেন, কিন্তু একটা মানুষের সমর্থন যদি আপনাকে জোগাড় করতে হয়, অর্থাৎ কর্মীর থেকে যদি সাধারণ নাগরিকের গণ্ডিতে যেতে হয়, তাহলে আপনাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তার কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত যদি না হন, ক্ষমা যদি না চান, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাগেজকে নিয়ে যদি উনি চলতে চান, তাহলে কিন্তু আমি বলবো ভুল হবে। কারণ যে দুটো লোক এই সবার সাফল্যের পেছনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের পেছনে কাজ করেছে, একজন হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরেকজনের নাম আমি পরিষ্কার বলতে চাই কুণাল ঘোষ। এই দুটো মানুষ না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আজকে সভা করা সম্ভব ছিল না। কল্যাণ কিছুটা আবেগতাড়িতভাবে হয়তো সময় নিয়েছে, তাই বলে সবার সামনে তোমাকে অপমান করতে হবে কল্যাণকে? কল্যাণ কতদিন তৃণমূল কংগ্রেসে থাকতে পারবে? তৃণমূল কংগ্রেসে কল্যাণকে আদতেও থাকতে পারবে? যে আপনাকে বুঝতে হবে দিদিমণি, ক্ষমতার বৃত্তে নেই আপনি, একজন মানুষকে অপমান আপনি ওইভাবে করতে পারেন না সবার সামনে। একটু বেশি বক্তৃতা করেছে, তাকেও সেইভাবেই ডিল করার কথা ছিল। এবার মূল প্রশ্নে আসি, যে দেখুন সুমনদা, পরিষ্কার ক্ষমতায় যখন ছিল, কার্যত সারা রাজ্যটাকে অচল করে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতেন। এই আজকের দিনটা সাধারণত 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মানে স্বঘোষিত মানে বলা যায় ছুটির দিন ঘোষণা করতেন, প্রায় প্রত্যেকেই ছুটি মনে করত। এবং দিনের পর দিন এই প্রশ্নটা আমরা রেখেছিলাম যে ধরুন আমি একটা ট্রেনে আসছি, বুক করে এসছি, আমার মানে সিট রিজার্ভ সিট, তৃণমূলের ছেলেরা আসতো, দাদা আমাদের জায়গা ছেড়ে দিতে হবে। কেন ভাই ছেড়ে দিতে হবে? 21শে জুলাই আপনি জানেন না? এই গলার টোন দিয়ে তারা আমরা কথা বলতো, এবং ট্রেনের রিজার্ভ সিট ছেড়ে দিতে হতো তৃণমূল কংগ্রেসের সেই কর্মী বাহিনীর কাছে। দিনের পর দিন আমরা দেখেছি যে জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী বাহিনী জেলাতে বাস মানে তুলে নিত, মানুষ যেতে পারতো না, অসহায় অবস্থা, বাস তুলে নিত, এবং বাসের মালিককে এরকম করে আগের থেকে মানে মানে রীতিমতন যেভাবে চাপ তৈরি করতো, সব বাস জানি ওখানে থাকে আমাদের ওখানে, মানে বাসের মালিক মনে করতো যে বাবা বাসটা দিয়ে আমি বাঁচি। যে অত্যাচার এই 21শে জুলাই করা হয়েছে, দিনের পর দিন দেখেছি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচার নামিয়ে আনতো 21শে জুলাইয়ের নাম করে, একটা এলাকা দখল করা, জোর জবরদস্তি লোককে নিয়ে যাওয়া, একজন রিক্সাওয়ালা যেতে চাইছে না, সেই রিক্সাওয়ালাকে জোর করে নিয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী। পুলিশ প্রশাসনকে ব্যবহার করতো যে এই থানার থেকে এত নিতে হবে, ওই থানার থেকে এত নিতে হবে। বাস চালকদের উপর যে অত্যাচার তিনি করতেন দিনের পর দিন, বাস চালকরা বাধ্য হতো বাস দিতে, ট্রেনের যে লোকটা আসতো তার সিট ছেড়ে দিতে সে বাধ্য হতো। এমনকি খাবারের দোকানগুলো পর্যন্ত অত্যাচারিত হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনীর কাছে। তার জন্য কোনো ক্ষমা প্রার্থনা করেছি কেউ? কোনো ক্ষমা প্রার্থনা করেছে? যে ধরনের অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের নাম করে করত, মানুষ কিন্তু বিরক্ত প্রচণ্ড ছিল। আজকের দিনটা আমি বলতে পারি, আজকে আপনার ক্ষমতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি লক্ষ্য করে দেখেছেন যে সারা রাজ্য কিন্তু সচল আছে। আজকে সারা রাজ্যে কোনো একটা অভিযোগ নেই যে ট্রেনের আমার সিট বুকিং ছিল, আমাকে জোর করে মানে সরিয়ে দিয়েছে। কোনো অভিযোগ কোনো বাসওয়ালা করেনি, করে আসেনি যে আমার বাস জোর করে তৃণমূলীরা তুলে নিয়ে গেছে। আজকে কোনো রিক্সাওয়ালা, আমার পালায় বলছি, আমি সিটি অঞ্চলে একটা রিক্সাওয়ালা একটা কমপ্লেন করেনি যে তারা জোর করে নিয়ে গেছে। তার কারণটা হলো আজকে পুলিশ আপনার নেই, আজকে প্রশাসন আপনার নেই, আজকে মাসেল বাহিনী আপনার নেই। আপনি যে কায়দায় দিনের পর দিন এই কাজগুলো করতেন, এই 21শে জুলাইয়ের নাম করে
সেটা এক ধরনের অত্যাচার ছিল। ক্ষমা যদি না চান মানুষকে পাবেন না। না ঠিক কথা বিশ্বনাথ দা, আমি খুব আশা করেছিলাম আপনি যদি আজকে একটু থাকতেন। আপনি যা বলছেন, আমাদের পুলিশ নেই, আমাদের প্রশাসন নেই, 1 মিনিট, কিন্তু আমাদের একটা জিনিস আছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে। এবং আমরা যারা একটু আগে প্রসন্ন আমাকে খোঁজা দিচ্ছিলেন না, তুমি পেয়েছো পেয়েছো পঞ্চায়েত পেয়েছো, না না দাদা কিচ্ছু পাইনি। আপনারা যারা সব পেয়েছেন তারপরে 1 মিনিট, আপনারা যারা সব পেয়েছেন তারপরও বেইমানিরা যেভাবে করলেন এটা আপনাদের পেডিগ্রি। আপনারা যারা কিচ্ছু পাইনি তারপরও যেখানে থাকা সেখানেই আছি, এটা আমাদের পেডিগ্রি। এটা হলো পেডিগ্রি তফাৎ, পেডিগ্রি হচ্ছে এটা হলো পেডিগ্রি তফাৎ। এবং সেই পরে আসবেন না পরের বার বিড়লা তারামণ্ডলের একই কথা আমরা সেদিনকেও শুনেছিলাম, আজও শুনি। বিশ্বনাথ দা যদি বাইরে বেরোতে পারবে না, দেখতে পেতেন পুলিশ প্রশাসন বাদ দিয়েও মানুষের আবেগ কোন দিকে রয়েছে। আমি আজকে বই পড়ে আসবো, আগে আপনার এই একই কথা রোজই শুনি কেন? আপনি কি শুনবেন তো? পড়াশোনা করেন না? বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, আজীবন আচ্ছা, আপনি শুনবেন। একটা কাজ করুন তো। আজীবন শুনবেন। এগুলো না কোড আপনি যে বললাম, এলাকা one থেকে man বিধায়ক strike, হয়েছেন, other man whistle যে blower, এলাকা থেকে এটা বিধায়ক ইংরেজিতে হয়েছেন, বাংলা ওখানে কেউ বলুন তো whistle আপনি। blow করে দেখুন না। আপনাকে একটা ইংলিশ একটু শব্দ বলুন। মালদা থেকে One জিতেছেন man তো, strike, কোথা থেকে other জিতেছেন? man চাঁচল থেকে। whistle blower। চাঁচল এটা থেকে বাংলা তো। করুন একটু না। জান না, আরে আপনার দৌড়, আপনি বাংলা বিধানসভায় একটু করুন whistle না। বাজান না। এটা অশিক্ষিত একটু কথা বলছেন বিধানসভায় কেন? কেউ whistle বাজান না। অশিক্ষিত আপনি বিশাল কথা শিক্ষিত বলছেন তো। বেশ বেশ হ্যাঁ, বেশ বেশ শিক্ষিত বেশ তো। বেশ বেশ আপনি বেশ বেইমানিটা বেশ কি বেশ করেছেন? একেবারে বেইমানিটা কি অসংসদীয় শব্দ নয় 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 নয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।